আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, 11টায় আমরা শুরু করব। সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন? আছি আলহামদুলিল্লাহ। গতদিনের ক্লাসে একটু সমস্যা হয়েছিল, ওই সাউন্ড সিস্টেম নষ্ট হয়ে গেছিল, পরে আবার ঠিক হয়েছে। এই কারণে একটু সমস্যা দেখা গেছে। আজকে ইনশাল্লাহ হবে না। স্যার, আজকেও আগের দিনের মতো লেকচার স্লাইড ডাউনলোড করতে পারি নাই। আপনার ওই পারমিশন না চাই স্যার। না না, পারমিশন দিয়ে দিয়েছি, দেখো এখন পাবা। আমি এই ক্লাস কালকে রাত্রে চেষ্টা করছিলাম, পারি না নাই। কালকে ক্লাস রাত্রে চেষ্টা করছি। ক্লাস শুরুর আগে সবাইকে আমি শেয়ারিং দিয়ে দিলাম। আচ্ছা স্যার, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমি আজকে ক্লাস শুরু করছি। ঢাকা সিটি কলেজ অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। জীববিজ্ঞান প্রথম পত্র, অধ্যায় 1। আজকের ক্লাস পরিচালনায় আমি ডক্টর মোহাম্মদ মাহবুব হাসান। পদবী তো জানোই সবাই, কৃতজ্ঞতা স্বীকার। আজকের লেকচার তৈরিতে ঢাকা সিটি কলেজ জীববিজ্ঞান বিভাগের সকল শিক্ষক এবং শিক্ষিকাকে হ্যাঁ, তাদের পরামর্শ বা তাদের শ্রম বা এই লেকচার তৈরিতে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের লেকচারে যে সকল বই থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, ডক্টর মোহাম্মদ আবুল হাসান স্যার, তারপর হলো জীববিজ্ঞান প্রথম পত্র একাদশ দ্বাদশ শ্রেণী হাসান বুক হাউস। তারপরে 2 নম্বর বই হলো কাজল ব্রাদার্স লিমিটেডের 3 নম্বর বই মুবিন পাবলিকেশনসের। 4 নম্বর হলো গাজী পাবলিশার্সের বই থেকে। আজকের আলোচ্য বিষয় যেগুলো আমরা পড়াবো বা আলোচ্য টপিকগুলো যেগুলো পড়াবো সেটা হলো কোষ এবং কোষের প্রকারভেদ, কোষের বিভিন্ন অংশ, প্রোটোপ্লাস্ট ও প্রোটোপ্লাজম পরিচিতি, সাইটোপ্লাজম ও এর কাজ, কোষস্থ নির্জীব বস্তু। প্রথমে আসি আমরা কোষ ও এর প্রকারভেদ। কোষ তোমরা সবাই জানো, জীবদেহের গঠন ও কাজের একককে কি বলা হয়? কোষ বলা হয়। কোষবিদ্যা জীববিজ্ঞানের যে শাখায় কোষের প্রকারভেদ, অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী, বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয় তাকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। কোষকে বিভিন্ন ভিত্তির উপর নির্ভর করে ভাগ করা হয়েছে। 1 নম্বর ভিত্তি হলো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষের শ্রেণীবিভাগ। তো শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কোষ 2 ধরনের, একটা হলো দেহ কোষ আর একটা হলো জনন কোষ। তাহলে জীবদেহের যে অঙ্গতন্ত্র গঠনকারী কোষকে বলা হবে দেহ কোষ। উচ্চ শ্রেণীর জীবের দেহকোষ সাধারণত ডিপ্লয়েড সংখ্যক ক্রোমোজোম থাকে। উদ্ভিদের মূল, কাণ্ড, পাতার কোষ, প্রাণীর রক্তকণিকা, স্নায়ুকোষ ইত্যাদি দেহকোষের উদাহরণ। জনন কোষ যৌন প্রজননের জন্য ডিপ্লয়েড জীবের জনন মাতৃকোষে মায়োসিস প্রক্রিয়ায় উৎপন্ন হ্যাপ্লয়েড কোষকে জনন কোষ বলা হয়। আমরা জানি শুক্রাণু এবং ডিম্বাণু হলো জনন কোষের উদাহরণ। এই হলো তাহলে শারীরবৃত্তীয় কাজের পর কোষের শ্রেণীবিভাগ। এবার আমরা আসবো নিউক্লিয়াসের গঠনের উপর নির্ভর করে কোষকে 2 ভাগে ভাগ করা হয়। একটাকে বলা হচ্ছে প্রোক্যারিওটিক কোষ বা প্রাককেন্দ্রিক কোষ, আর একটা হলো ইউক্যারিওটিক কোষ বা সুকেন্দ্রিক কোষ। তো আদি কোষ
যেসব কোষে কোনো আবরণী বেষ্টিত নিউক্লিয়াস, এমনকি আবরণী বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, হ্যাঁ, সেসব কোষকে প্রাকেন্দ্রিক কোষ বা প্রোক্যারিওটিক কোষ বলা হয়। আসলে এখানে আমরা যদিও বলি আবরণী বেষ্টিত কোনো কোষীয় অঙ্গাণু থাকে না, কিন্তু আসলে আদি কোষে একটি মাত্র কোষীয় অঙ্গাণু থাকে, সেই কোষীয় অঙ্গাণু কিন্তু রাইবোসোম। বুঝছো, এই জন্য বলা হচ্ছে যে বেশিরভাগ অঙ্গাণু থাকবে না, এই জন্য বলা হচ্ছে থাকে না। আসলে একটা কোষীয় অঙ্গাণু, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, একটা কোষীয় অঙ্গাণু থাকে যার নাম রাইবোসোম। তাহলে প্রোক্যারিওটিক কোষ আমরা কাকে বলবো? যে সুগঠিত নিউক্লিয়াস নাই। সুগঠিত নিউক্লিয়াস নাই বলতে কি বোঝায়? যে নিউক্লিয়ার আবরণী, নিউক্লিওপ্লাজম, হ্যাঁ, তারপর নিউক্লিওলাস ইত্যাদি থাকবে না, শুধু থাকবে ডিএনএ। হ্যাঁ, এই ধরনের নিউক্লিয়াসকে আমরা বলবো প্রোক্যারিওটিক। তো উদাহরণ ব্যাকটেরিয়া, মাইক্রোপ্লাজমা, সায়ানোব্যাকটেরিয়া ইত্যাদি। তো এই মনেরা সকল সদস্যই হলো প্রোক্যারিওটিক। এবার আসছি ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক কোষ বা সুকেন্দ্রিক কোষ। তাহলে যেসব কোষে আবরণী বেষ্টিত নিউক্লিয়াস থাকবে বা সুগঠিত নিউক্লিয়াস থাকবে এবং আবরণী বেষ্টিত বিভিন্ন অঙ্গাণু বিদ্যমান থাকে, সেসব কোষকে প্রকৃত কোষ বলা হয়। শৈবাল, ছত্রাক, উদ্ভিদ এবং প্রাণীদেহের কোষগুলো সাধারণত ইউক্যারিওটিক কোষ। তাহলে যাদের কোষে সুগঠিত নিউক্লিয়াস থাকবে তারাই হলো ইউক্যারিওটিক। যেমন আমরা হলো ইউক্যারিওটিক কোষ। অনেক সময় আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে তুলনা চাই। তো এখানে তুলনার বিষয়গুলো আছে। আমাদের তুলনার বিষয়গুলো বা শিরোনামগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমরা সহজেই পার্থক্য মনে রাখতে পারবো। তাহলে নিউক্লিয়ার মেমব্রেন প্রোক্যারিওটিক কোষে আছে? নাই। ইউক্যারিওটিক কোষে আছে, আমরা জানি, আগেই দেখলাম। সুগঠিত নিউক্লিয়াস আদি কোষে নেই, প্রকৃত কোষে আছে। আদি কোষের ডিএনএ হলো বৃত্তাকার, প্রকৃত কোষের ডিএনএ হলো সূত্রাকার। তারপরে আমি একটু আগে বলেছিলাম যে আদি কোষে শুধু একটি মাত্র অঙ্গাণু থাকে যার নাম রাইবোসোম। আর ইউক্যারিওটিক কোষে রাইবোসোম সহ সব অঙ্গাণু থাকবে। ঠিক আছে? রাইবোসোমের ধরন, প্রোক্যারিওটিক কোষে শুধু এক ধরনের রাইবোসোম থাকবে, এটাকে বলা হচ্ছে 70S। এস একটা এককের নাম, এই একককে বলা হয় ভেদভার একক। ভেদভার একক। হ্যাঁ, আমরা যখন রাইবোসোম পড়াবো তখন এই এস বা ভেদভার একক জিনিসটা কি ডিটেলস বলে দেব। তো এর আবার দুইটা সাব ইউনিট আছে, এই দুইটা সাব ইউনিটকে বলা হয়, একটা 30S, এটা ছোট সাব ইউনিট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর এটা হলো 50S, এটা হলো বড় সাব ইউনিট। আর প্রকৃত কোষে আছে দুই ধরনের রাইবোসোম। সাইটোপ্লাজমে যে রাইবোসোম আছে তার সেটা হলো 80S, আর মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টে যে রাইবোসোম পাওয়া যাবে সেটা হলো 70S। এইভাবে এখানে দুই ধরনের রাইবোসোম বিদ্যমান। কোষ বিভাজন, আদি কোষে কোষ বিভাজন হয় অ্যামাইটোসিস, আর প্রকৃত কোষে কোষ বিভাজন হয় মাইটোসিস ও মায়োসিসে। শ্বসন, আদি কোষে অবাধ শোষণ ঘটে, প্রকৃত কোষে সবাধ শোষণ ঘটে। অবাধ শোষণ আমরা জানি পরিবেশের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে এরা ঘটে, আর সবাধ শোষণ হলো পরিবেশের মুক্ত অক্সিজেনের অনুপস্থিতিতে এই শোষণ ঘটে। তাহলে এই ছিল আদি কোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আমরা গত ক্লাসে পড়েছিলাম যে হ্যাপ্লয়েড ডিপ্লয়েড সম্পর্কে একটু ধারণা নিয়েছিলাম। আজকে আবার আমরা বলতেছি যে ক্রোমোজোমের সেটের সংখ্যার ভিত্তিতে কোষ দুই ধরনের, একটা হ্যাপ্লয়েড কোষ আর একটা ডিপ্লয়েড কোষ। আমরা এটা সংখ্যার গত ক্লাসে পড়েছি, আজকে আবার একটু রিপিট করছি। যেসব কোষের নিউক্লিয়াসে এক সেট ক্রোমোজোম থাকে তাদের হ্যাপ্লয়েড কোষ বলে, যেমন শুক্রাণু, ডিম্বাণু। যেসব কোষের নিউক্লিয়াসে দুই সেট ক্রোমোজোম থাকে সেগুলোকে ডিপ্লয়েড কোষ বলা হয়। উদ্ভিদ ও প্রাণীদেহের সমস্ত স্বাভাবিক দেহকোষ, জাইগোট, এগুলো হলো ডিপ্লয়েড কোষ। তোমরা বাস্তবে কি ডিপ্লয়েড কোষ দেখেছো খালি চোখে? কেউ দেখেছো? দেখলে একটু বলতে পারো। ডিপ্লয়েড দেখো নাই? না স্যার, দেখি নাই। খেয়েছো? স্যার ডিম স্যার খাইছি আমি। হ্যাঁ, জি খাইছি। এবার বলতে পারছো। ডিম, মুরগির ডিম, ওটা একটা ডিপ্লয়েড কোষ। বৃহত্তম কোষ। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা আসি উদ্ভিদ কোষের বিভিন্ন অংশ সম্পর্কে একটা ধারণা নিয়ে আমরা। তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো কোষ প্রাচীর
আর একটা হলো প্রোটোপ্লাস্ট। কোষ প্রাচীরে আমরা পরবর্তীতে আমরা ডিটেলস করব। প্রোটোপ্লাস্টকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রোটোপ্লাজম বা সজীব বস্তু, আর একটা হলো কোষস্থ নির্জীব বস্তু। প্রোটোপ্লাজমের আবার ভাগ হয়েছে কোষঝিল্লি বা প্লাজমা মেমব্রেন, সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস। প্লাজমা মেমব্রেনের ডিটেলস আমরা পরে করব। সাইটোপ্লাজমকে আমরা দুই ভাগে ভাগ করেছি, একটা হলো সাইটোসোল আর একটা হলো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এগুলো আমরা আজকের ক্লাসে পড়বো। তো সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, এখানে কতগুলো অঙ্গাণুর নাম দেওয়া আছে। হ্যাঁ, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বস্তু, রাইবোজোম, লাইসোজোম, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, মাইক্রোবডিস, হ্যাঁ, তারপর সাইটোস্কেলেটন ইত্যাদি। নিউক্লিয়াসের আমরা নিউক্লিয়াসের পরবর্তীতে আমরা পড়বো ডিটেলস। এখানে আমরা চারটা অংশের নাম আমরা শিখতেছি: নিউক্লিয়ার পর্দা, নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস, ক্রোমাটিন তন্তু। এই ছিল তাহলে প্রোটোপ্লাজম। তো প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আজকে ধারণা নিব। প্রোটোপ্লাস্ট হলো প্রশস্ত নির্জীব বস্তু। এর মধ্যে আছে সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। এটা একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন। এই ছবিটা তোমাদের সবাইকে শিখতে হবে এবং সবাই আঁকাবা, আঁকিয়ে গ্রুপে পোস্ট করে দিবা। আচ্ছা, তাহলে এখানে খেয়াল করো, এই যে সবচেয়ে বাইরের লেয়ারটার নাম কি? বাইরের লেয়ারটা হবে কোষ প্রাচীর। তারপরে লেয়ারটা হবে কোষঝিল্লি, এই যেটা হলো কোষঝিল্লি। তারপরে এটা হলো নাম কি? এটা হলো মাইটোকন্ড্রিয়ন। এটার নাম হলো মসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এখানে যদি আবার রাইবোজোম সংযুক্ত থাকে এই জালিকার ওয়ালে, তাহলে সেটা হয়ে যাবে অমসৃণ। এই যে এখানে অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকা। এই ফাঁকটাকে বলা হবে আন্তঃকোষীয় ফাঁক। এখানে একটা ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এখানে প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর ইত্যাদি থাকে না। এই ফাঁকা জায়গাটা হলো কূপ। এটা এই কূপ অঞ্চলটা সাধারণত দুটি কোষ প্রাচীরের কাছে থাকে। তারপর আসলে নিউক্লিয়াস। এখানে নিউক্লিয়াসের চারটা অংশের নাম দেওয়া আছে। এই যে আবরণী, তারপর এটা নিউক্লিওপ্লাজম, এগুলো হলো ক্রোমাটিন, নিউক্লিওলাস। এটা ভিতরে সবই সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের অঙ্গাণু বাদে যে মাতৃকাটা থাকবে সেটা হলো সাইটোসোল। এটা হলো গোলজি বডি, নিউসাইটিক কোষকা। এটা বড় কোষ গহ্বর। আমরা জানি উদ্ভিদের ক্ষেত্রে কোষ গহ্বর অনেক বড় থাকে। কোষ গহ্বরের আবরণীর নাম কেউ বলতে পারবা? কোষ গহ্বরের আবরণীকে কি বলা হয়? এই যে কোষ গহ্বরের যে আবরণী, এই আবরণীর একটা নাম আছে। হাতের কাছে খাতা কলম থাকলে লিখে নাও, টনোপ্লাস্ট। কোষ গহ্বরের আবরণীকে কি বলা হয়? টনোপ্লাস্ট। ট দন্ত নয়কারে নো, কয় লয় আকার, দন্ত শয় ট। টনোপ্লাস্ট কি? কোষ গহ্বরের আবরণীকে বা ঝিল্লিকে টনোপ্লাস্ট বলা হয়। আচ্ছা, এখানে একটা দেখো, এটা হলো পিনোসাইটিক কোষকা, এটা হলো লাইসোজোম, ক্লোরোপ্লাস্ট, মাইক্রোটিবিউলস ইত্যাদি। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি প্রোটোপ্লাস্ট এবং প্রোটোপ্লাজমের পরিচিতি সম্পর্কে। তো প্রোটোপ্লাস্ট বলতে আমরা কি বুঝি? কোন উদ্ভিদ কোষ অথবা একটি আদর্শ কোষের কোষ প্রাচীর ব্যতীত অবশিষ্ট অংশকে বলা হয় প্রোটোপ্লাস্ট। তাহলে আমরা একটু আগে দেখলাম যে এখানে বাইরের কোষ প্রাচীরটা যদি বাদ দিই, তাহলে কোষঝিল্লি সহ এই ভিতরে যাবতীয় অংশই হলো প্রোটোপ্লাস্ট। ঠিক আছে? তাহলে কোষ প্রাচীরটা বাদ দিলে বাকি যা থাকে সেটাই হলো প্রোটোপ্লাস্ট। তাহলে প্রোটোপ্লাস্ট কি কি নিয়ে গঠিত? অবশ্যই প্রোটোপ্লাজম এবং নির্জীব বস্তু বা অপ্রোটোপ্লাজমীয় উপাদান। ঠিক আছে? তাহলে প্রোটোপ্লাস্ট কি নিয়ে গঠিত? দুটি অংশ নিয়ে গঠিত। প্রোটোপ্লাজম, এটা হলো সজীব অংশ, আর একটা নির্জীব অংশ, সেটা হলো অপ্রোটোপ্লাজমীয় উপাদান। তো এখন আমরা আসছি প্রোটোপ্লাজম। কোষের অভ্যন্তরে অর্ধস্বচ্ছ, আঠালো এবং জেলির ন্যায় অর্ধতরল কলয়েড ধর্মী সজীব পদার্থকে প্রোটোপ্লাজম বলে। এটা কোষের অভ্যন্তরে আছে, অর্ধস্বচ্ছ বৈশিষ্ট্য, আঠালো, জেলির ন্যায় অর্ধতরল, কলয়েড ধর্মী। তাহলে এখানে নতুন ওয়ার্ড আমরা শুনতেছি, কলয়েড ধর্মী। কলয়েড ধর্মী সম্পর্কে কারো কোনো আইডিয়া আছে? কলয়েড ধর্মী স্যার যেটা পানি শোষণ করে না। পানি শোষণ করে।
পানি এক- শোষণ এক- করে। একটা বৈশিষ্ট্য হলো এটাকে বলা হয় পানিগ্রাহী। এটা হলো কি বলা হয় পানিগ্রাহী, মানে পানি শোষণ করে। হ্যাঁ, আরেকটা বৈশিষ্ট্য হলো যে কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে। কোনো বস্তুর সাথে লেগে থাকার প্রবণতা রয়েছে। আর আরেকটা বৈশিষ্ট্য হলো পৃষ্ঠ টান ক্ষমতা বেশি। পৃষ্ঠ টান ক্ষমতা বেশি। তাহলে এই ধরনের পদার্থকে আমরা বলবো কলের ধর্মী। যেমন হলো তোমার আমিষ, চর্বি বা লিপিড, এগুলো কিন্তু কলের ধর্মী। আমরা সবাই কুরবানির সময় কুরবানির গোস্ত হয়তো আমরা কাটাকুটি করছি, অনেক সময় চাপড় দিয়ে যখন আমরা গোস্ত বা হাড্ডিকে চুবানো হয়, তখন দেখবা যে কিছু মাংসের টুকরা দেওয়ালে লেগে যাচ্ছে। খেয়াল করেছো? কিছু মাংসের টুকরা বা চর্বি ওয়ালে বা দেওয়ালে লেগে যায়। জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কি কারণে লেগে যায়? কারণ ওগুলো পরেরধর্মী বৈশিষ্ট্য আছে, বিধায় এগুলো লেগে যাচ্ছে। মানে বৈশিষ্ট্য হলো কি পানিগ্রাহী, পৃষ্ঠটান ক্ষমতা বেশি, আর হলো কোনো বস্তুর সাথে লেগে থাকার ক্ষমতা রয়েছে। তাহলে এই ধরনের পদার্থকে আমরা বলবো কলয়েড ধর্মী। প্রোটোপ্লাজমের ভৌত বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজম বর্ণহীন, অর্ধস্বচ্ছ, অর্ধতরল, আঠালো পদার্থ। এটি কলয়েডাল ধর্মী, দানাদার। প্রোটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি অপেক্ষা বেশি। আচ্ছা, এখানে আপেক্ষিক গুরুত্ব একটা নতুন ওয়ার্ড। আপেক্ষিক গুরুত্ব কেউ বুঝো? আপেক্ষিক গুরুত্ব বুঝলে অ্যান্সার। তুলনামূলক। হ্যাঁ, ঘনত্ব। হ্যাঁ, না তোমরা আমরা যখন প্রশ্ন করবো তখন একটু রেসপন্স করো, তাহলে এটা ক্লাস নিতে আমারও ভালো লাগবে, আর তোমরা যখন পারবা তখন আমার ভালো লাগবে যে না আমার স্টুডেন্ট মেধাবী। কোন বস্তুর স্যার ঘনত্ব। স্যার কোষের ভিতরে স্যার প্রোটোপ্লাজমটা স্যার কোনটা? কোষের ভিতরে প্রোটোপ্লাজম, এই যে এখানে দেখালাম, এই যে কোষ, এই যে তোমরা প্লাজমা মেমব্রেনের লেয়ার দেখতে পাচ্ছ, এই যে লাল হয়ে আছে, খেয়াল করছো? লাল বা এই যে খয়েরি ছবিতে দেখতে পাচ্ছ? স্যার বুঝতে পারছি স্যার। হ্যাঁ, এইখান থেকেই তোমার শুরু হয়ে গেল কি প্রোটোপ্লাজম। এখানে ভিতরে যা আছে এটা সবই প্রোটোপ্লাজমের অংশ। হ্যাঁ, আর এর বাইরে যে অংশটা আছে সেটা হলো কোষ প্রাচীর। ক্লিয়ার? আচ্ছা, যেটা বলছিলাম, তাহলে আপেক্ষিক গুরুত্ব জিনিসটা আসলে কি? আপেক্ষিক গুরুত্ব হলো যে কোনো ঘনত্ব। কোনো বস্তুর ঘনত্ব পানির সাথে তুলনা করা হয়। ঠিক আছে? এখন যদি পানির ঘনত্ব 1 আর বস্তুর ঘনত্ব যদি 1 হয়, তাহলে বুঝতে হবে যে আপেক্ষিক গুরুত্ব সমান, পানির চেয়ে সমান। আর যদি পানির তুলনায় 1-এর একটু বেশিও হয়, 1.1 যদি হয় বা 1.2 যদি হয়, তাহলে বুঝতে হবে পানি অপেক্ষা এর ঘনত্ব বেশি। ঠিক আছে? তাহলে পানির সাথে তুলনা করা হয় বস্তুর ঘনত্ব। যেমন হলো পানিতে যখন রক্ত পড়ে তখন রক্তটা প্রথমে কি বোঝা যায় না যে পানিতে রক্ত পড়ছে, এটা বোঝা যাচ্ছে তো, তাই না? রক্ত ঘনত্ব পানির চেয়ে সামান্য বেশি। উত্তাপ, অ্যাসিড ও অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বাঁধে। এটি পরিবেশ অনুযায়ী জেলি থেকে তরল অথবা এবং তরল থেকে জেলিতে পরিবর্তিত হতে পারে। এই ছিল ভৌত বৈশিষ্ট্য। রাসায়নিক বৈশিষ্ট্য, এতে জৈব এবং অজৈব পদার্থ রয়েছে, সবচেয়ে বেশি রয়েছে পানি, এবং অন্যান্য পদার্থের মধ্যে রয়েছে অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন, কপার, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, সালফার ইত্যাদি। এবং জৈব পদার্থের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে প্রোটিন, এরপরে রয়েছে কার্বোহাইড্রেট, লিপিড এবং ভিটামিন। এই ছিল জৈব অজৈব পদার্থ। এরপর আমরা আসবো প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজম বিভিন্ন ধরনের উদ্দীপনায় সাড়া দেয়, যেমন খাদ্য তৈরি, খাদ্য হজম, আত্তীকরণ, শোষণ, বৃদ্ধি ইত্যাদি সব মেটাবলিক কার্যকলাপ প্রোটোপ্লাজমে ঘটে। অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম পানি গ্রহণ ও ত্যাগ করতে পারে, এদের মৃত্যুও ঘটে। আচ্ছা, অভিস্রবণ প্রক্রিয়ায় যখন প্রোটোপ্লাজম পানিটা শোষণ করে, সেই অভিস্রবণকে কি অভিস্রবণ বলে? আমি আবার বলতেছি, অভিস্রবণ প্রক্রিয়ায় প্রোটোপ্লাজম যখন পানি শোষণ করবে সেই অভিস্রবণের নাম কি? অন্ত অভিস্রবণ। অভিস্রবণ জি স্যার। হ্যাঁ, আর যখন প্রোটোপ্লাজম পানি ত্যাগ করবে তখন হয়ে যাবে বহি অভিস্রবণ। অভিস্রবণ। তাহলে হ্যাঁ, বহি। তাহলে কোনো কারণে যদি প্রোটোপ্লাজম বেশি পরিমাণে বহি অভিস্রবণ ঘটায়, তখন কোষগুলো কি হয়? মারা যায়, কোষের মৃত্যু ঘটে। বিভিন্ন কারণে এই
কোষ থেকে বহিঃপ্রস্রবণ প্রক্রিয়ায় পানি বের হয়ে যেতে পারে। আচ্ছা, এবার আমরা আসছি প্রোটোপ্লাজমীয় চলন। তো প্রোটোপ্লাজম আসলে স্থির অবস্থায় থাকে না। প্রোটোপ্লাজমের গতিময়তাকে তার চলন বলে। কোষ প্রাচীরযুক্ত প্রোটোপ্লাজমে জল স্রোতের মতো যে চলন দেখা যায় তাকে আবর্তন বা সাইক্লোসিস বলে। তাহলে প্রোটোপ্লাজম এর যে চলনটা, সে চলনটাকে আমরা বলবো সাইক্লোসিস। এই চলন দুই ধরনের বা সাইক্লোসিস দুই ধরনের। একটা হলো একমুখী আবর্তন বা রোটেশন, আর একটা হলো বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। আমরা একমুখী আবর্তন বা রোটেশনটা বুঝি, যে চলনে প্রোটোপ্লাজম একটি গহ্বরকে কেন্দ্র করে কোষপ্রাচীরের পাশ দিয়ে নির্দিষ্ট পথে একদিকে ঘুরতে থাকে তাকে একমুখী আবর্তন বলে। ঠিক আছে, যেমন পাতাজাতীয় উদ্ভিদের কোষে প্রোটোপ্লাজমের চলন। তাহলে এখানে একটু খেয়াল করো ছবিতে, এই যে একটা কোষ গহ্বর, হ্যাঁ, এই কোষ গহ্বরকে ঘিরে এরকম প্রোটোপ্লাজম একমুখী চলন সম্পন্ন করছে একদিকে। এই শুধু এদিকে একদিকে, হ্যাঁ, কোষ গহ্বরের চারিদিকে এরকম একমুখী আবর্তিত হচ্ছে। তাহলে এই আবর্তনকে আমরা কি বলবো? এই আবর্তনকে আমরা বলবো একমুখী আবর্তন বা রোটেশন। আচ্ছা, আরেকটা আবর্তন হলো বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। তাহলে এখানে আমরা কি খেয়াল করব, যে চলনে প্রোটোপ্লাজম কতগুলো গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকে তখন তাকে বহুমুখী আবর্তন বলা হবে। তাহলে এখানে প্রোটোপ্লাজম অনেকগুলো কোষ গহ্বরকে কেন্দ্র করে অনিয়মিতভাবে বিভিন্ন দিকে ঘুরতে থাকবে, এই জন্য একে আমরা বলবো বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। যে উদ্ভিদে ঘটে সে উদ্ভিদের নাম হলো ট্রাইডেস ক্যানসিয়া উদ্ভিদের প্রশস্ত প্রোটোপ্লাজমের চলন। আমরা ছবিতে একটু খেয়াল করি, ছবিতে একটু খেয়াল করো, এই যে এখানে এটা আদর্শ কোষ। তাহলে এই কোষের মধ্যে এখানে তিনটা কোষ গহ্বর রয়েছে, এটা নিউক্লিয়াস। তাহলে এই কোষ গহ্বরকে ঘিরে এই যে প্রোটোপ্লাজম চলন সম্পন্ন করছে, এটা এদিকে চলন সম্পন্ন করছে, এটা এদিকে চলন সম্পন্ন করছে, আবার এখানে এদিক দিয়ে সম্পন্ন করছে। তাহলে এরকম কোষ গহ্বরকে ঘিরে প্রোটোপ্লাজম বিভিন্নমুখী চলন সম্পন্ন করছে, বহুমুখী চলন সম্পন্ন করছে। এই জন্য একে আমরা বলবো বহুমুখী আবর্তন বা সার্কুলেশন। আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে জানলাম, প্রোটোপ্লাজমের বৈশিষ্ট্য সম্পর্কে জানলাম, প্রোটোপ্লাজমের আবর্তন সম্পর্কে জানলাম। তাহলে প্রোটোপ্লাজম ইকুয়াল টু আমরা কি বলতে পারি? প্রোটোপ্লাজম ইকুয়াল টু কি বলতে পারি? কোষ ঝিল্লি। আর কি বলতে পারি? প্রোটোপ্লাজম ইকুয়াল টু কোষ ঝিল্লি, আর কি বলতে পারি? সাইটোপ্লাজম, কোষ ঝিল্লি যোগ সাইটোপ্লাজম যোগ আর এটি কি হবে? প্রোটোপ্লাজম নিউক্লিয়াস। নিউক্লিয়াস। হ্যাঁ, কোষ ঝিল্লি সাইটোপ্লাজম নিউক্লিয়াস এই যোগ নিউক্লিয়াস। তাহলে আমরা এখন সাইটোপ্লাজমে আছি। সাইটোপ্লাজম কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত। প্লাজমা মেমব্রেনের আরেকটা নাম হলো কোষ ঝিল্লি। তাহলে কোষের নিউক্লিয়াসের বাইরে অবস্থিত এবং প্লাজমা মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কাকে বলতেছি? অবশ্যই নিউক্লিয়াসের বাইরে থাকতে হবে, এবং প্লাজমা মেমব্রেন দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমীয় অংশের নাম হলো সাইটোপ্লাজম। হ্যাঁ, তাহলে আমরা সাইটোপ্লাজম কি বলবো? যে এটা অবশ্যই নিউক্লিয়াসের বাইরে আছে এবং কোষঝিল্লি দিয়ে আবৃত যে প্রোটোপ্লাজমীয় যে অংশগুলো রয়েছে তাকে সাইটোপ্লাজম বলছে। সাইটোপ্লাজম কি নিয়ে গঠিত? সাইটোসোল ও কোষীয় অঙ্গাণুর সমন্বয়ে গঠিত। মাতৃকানু। হ্যাঁ, এখন আমরা আসবো সাইটোসোল জিনিসটা কি। সাইটোপ্লাজমের মাতৃকাকে বলা হবে সাইটোসোল। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি মাতৃকা প্লাস কোষীয় অঙ্গাণু নিয়ে সাইটোপ্লাজম গঠিত। হ্যাঁ, সাইটোপ্লাজমের মাতৃকাই হলো সাইটোসোল। এখন আমরা আসি ভৌত গঠন। সাইটোপ্লাজমের ভৌত গঠন, সাইটোসোলের ভৌত গঠন, সাইটোপ্লাজমের ভৌত গঠন। আচ্ছা, ভৌত গঠনে আমরা আসি। সাইটোসোল হলো একটি অর্ধতরল। সাইটোসোল মানে মাতৃকাটা হলো একটি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী কলয়েডাল পদার্থ। এর আরেকটা নাম হাইলোপ্লাজম। তো এই সাইটোসোলের পরিধির দিকে অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে বলা হয় একটোপ্লাজম। ঠিক আছে, মাতৃকার
অপেক্ষাকৃত পরিধির দিকে অপেক্ষাকৃত কম ঘন অঞ্চলকে বলা হয় এক্টোপ্লাজম এবং কেন্দ্রের অধিকতর ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। তাহলে পরিধির দিকের অংশকে আমরা বলবো এক্টোপ্লাজম, একটু মানে বাহিরে, তাহলে সাইটোপ্লাজমের বাইরে বা পরিধির দিকে কম ঘন অঞ্চল রয়েছে এর নাম এক্টোপ্লাজম, এবং সাইটোপ্লাজমের যে কেন্দ্রের দিকে অধিকতর ঘন অঞ্চল রয়েছে সেটা হলো এন্ডো। এন্ডো মানে ভিতরে। সাইটোপ্লাজমের কাজ বিভিন্ন কোষীয় অঙ্গাণু ধারণ করা। কোষীয় অঙ্গাণু জিনিসটা কি আমরা পরে আসতেছি, পরে বলবো। কতিপয় জৈবিক কাজে অংশগ্রহণ করা, কোষের অম্লত্ব ও ক্ষারত্ব নিয়ন্ত্রণ করা, আবর্তনের মাধ্যমে কোষীয় অঙ্গাণুগুলোকে নড়াচড়ায় সাহায্য করা, পরিবেশের উত্তেজনায় সাড়া দেওয়া, রেচন প্রক্রিয়ায় উৎপন্ন বর্জ্য পদার্থ নিষ্কাশনে সাহায্য করা। তাহলে এই ছিল সাইটোপ্লাজমের বৈশিষ্ট্য, ভৌত গঠন এবং কাজ। আমরা এবার আসছি কোষস্থ নির্জীব বস্তু সমূহ। কোষীয় বিক্রিয়ায় উৎপন্ন বহু নির্জীব বস্তু কোষের সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরে জমা হয়। কোথায় কোথায় জমা হবে? একটা সাইটোপ্লাজমে জমা হবে, আর আরেকটা হলো কোষ গহ্বরে জমা হবে। এই নির্জীব বস্তুগুলো আমাদের দেহে বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়, যেমন ক্রেবস চক্র হয়, তারপর ফ্যাটি অ্যাসিড চক্র হয়, গ্লাইকোলাইসিস হয়, আরো এরকম অনেক ধরনের রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া হয়। সেই ক্রিয়া বিক্রিয়ার কারণে কিছু নির্জীব পদার্থ জমা হয়, আর এই পদার্থগুলো জমা হবে হলো সাইটোপ্লাজম এবং কোষ গহ্বরে। যে বস্তুগুলো দ্রবীভূত অবস্থায় ফোটা বা দানাদার বস্তু হিসেবে অথবা ক্রিস্টাল হিসেবে অবস্থান করতে পারে, তাহলে এই বস্তুগুলো, নির্জীব বস্তুগুলো বিভিন্ন আকারে আমাদের সাইটোপ্লাজমে থাকতে পারে। একটা ফোটা আকারে থাকতে পারে, দানাদার আকারে থাকতে পারে, ক্রিস্টাল, ক্রিস্টাল আকারে থাকতে পারে। ক্রিস্টাল বলতে বোঝাচ্ছে হলো একটা কেলাস বা একটা হলো স্ফটিক। নির্জীব বস্তুগুলো তিন ধরনের হয় বা তিন প্রকারের হয়: সঞ্চিত পদার্থ, নিঃসৃত পদার্থ, বর্জ্য পদার্থ। তো কোষে 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 তাহলে সঞ্চিত পদার্থগুলো কি? কোষের প্রধান প্রধান সঞ্চিত পদার্থগুলো হলো শর্করা বা কার্বোহাইড্রেট। যেমন আমরা গত ক্লাসে সম্ভবত বলেছিলাম যে উদ্ভিদ কোষের সঞ্চিত খাদ্যের নামটা কি ছিল? স্টার্চ, তাই না? আর প্রাণী কোষের সঞ্চিত খাদ্যের নাম হলো গ্লাইকোজেন। তো প্রধান সঞ্চিত পদার্থগুলো হলো শর্করা, প্রোটিন বা আমিষ, আর হলো চর্বি। দ্রবণীয় শর্করার মধ্যে থাকবে হলো গ্লুকোজ, চিনি ও ইনোলিন। অদ্রবণীয় শর্করার মধ্যে থাকে স্টার্চ, গ্রেইন, শ্বেতসার দানা, সেলুলোজ ও গ্লাইকোজেন। তাহলে এই ছিল সঞ্চিত পদার্থগুলোর নাম। এবার আসবো নিঃসৃত পদার্থ। প্রধান প্রধান নিঃসৃত পদার্থগুলো হলো পিগমেন্ট। পিগমেন্ট হলো আসলে এক ধরনের রঞ্জক। তোমরা কি একটা পিগমেন্টের নাম বলতে পারো? প্রধান প্রধান নিঃসৃত পদার্থগুলো হলো পিগমেন্ট। যে কোনো একটা পিগমেন্টের নাম করো কেউ। পিগমেন্ট নাম শুনছো আগে? পিগমেন্ট বা রঞ্জক। পিগমেন্ট বা রঞ্জক বলতে কি বুঝি, বা উদাহরণ দাও। ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হলো অঙ্গাণু। তোমার হলো ক্লোরোফিল। ক্লোরোফিল হলো একটা রঞ্জক। ক্লোরোফিল। জি স্যার, ক্লোরোফিল। জি স্যার। জ্যান্থোফিল, ক্যারোটিন, হাইড্রোক্যারোটিন। তারপর হলো যে ইরিথ্রোসায়ানিন, হিমোগ্লোবিন, এগুলো সবই হলো রঞ্জক। বুঝছো? ফাইকোসায়ানিন। থাইকোসায়ানিন, ফাইকোরিথ্রিন। আচ্ছা, এবার আসছে হরমোন। তো হরমোন সম্পর্কে তোমরা নিশ্চয়ই জেনে আসছো 9 যেমন দু একটা হরমোনের নাম বলো তো দেখি। হরমোন। অক্সিন, জাইরিল, জিবেরেলিন, জিবেরেলিন, সাইটোকাইনিন, অক্সিন, সাইরিন, জিবেরেলিন। অক্সিন, সাইরিন, জেবেরেলিন, ঠিক আছে। পেকনিন। আচ্ছা, এনজাইম এবং আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। না, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স তো হরমোন না। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হলো একটা দ্বীপ যেটা অগ্ন্যাশয়ে আছে। আর এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে হরমোন ক্ষরণ করে সেগুলো হলো একটা হলো ইনসুলিন, আর এটা হলো গ্লুকাগন। ঠিক আছে? তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স হলো একটা অগ্ন্যাশয়ের একটা দ্বীপ। আর এই দ্বীপ থেকে কিছু কোষ আছে, আলফা কোষ, বিটা কোষ।
বিটা কোষ যেমন ক্ষরণ করবে ইনসুলিন, আলফা কোষ ক্ষরণ করবে গ্লুকাগন। আচ্ছা, নেকটার। নেকটার জিনিসটা কি? নেকটার হলো তোমার হলো ফুলের একটা গ্রন্থির নাম, যেখান থেকে সাধারণত মৌমাছিরা ফুলের রস শোষণ করে। আচ্ছা, ক্লোরোফিল, ক্যারোটিনয়েড, অ্যান্থোসায়ানিন ইত্যাদি হলো উল্লেখযোগ্য পিগমেন্ট। এবার আসছি বর্জ্য পদার্থ। এই পদার্থগুলো অধিকাংশই প্রোটোপ্লাজমের মেটাবলিক প্রক্রিয়ায় উপজাত হিসেবে উৎপন্ন হয়। মেটাবলিক মানে আমরা গত ক্লাসে টাচ করেছিলাম বিপাক। প্রোটোপ্লাজমের বিপাক প্রক্রিয়ায় উপজাত হিসেবে উৎপন্ন হয়। উদ্ভিদের ক্ষেত্রে উল্লেখযোগ্য বর্জ্য পদার্থ হলো রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালক্যালয়েড, অর্গানিক অ্যাসিড, উদ্যায়ী তেল, খনিজ ক্রিস্টাল। তাহলে এগুলো উদ্ভিদের বর্জ্য পদার্থ। তোমরা নিশ্চয়ই দেখে থাকবে অনেক উদ্ভিদে এরকম দেখা যায় যে উদ্ভিদের যে চামড়া বা বাকল আছে, সেই বাকল গুলো ফেটে কিছু ময়লার মতো পদার্থ তরল আকারে বা বিভিন্ন আঠা আকারে এগুলো বের হয়ে আসে। ওগুলোই কোনো উদ্ভিদের ক্ষেত্রে গাম, কোনো উদ্ভিদের ক্ষেত্রে রেজিন, কোন উদ্ভিদের ক্ষেত্রে ল্যাটেক্স, এগুলো নাম হয়। হ্যাঁ, যেমন হলো আমরা কাঁঠাল গাছ সবাই চিনি, কাঁঠাল গাছ থেকে যে দুধের মতো সাদা অংশটা বের হয় তার নাম ল্যাটেক্স। এই ল্যাটেক্স রাবার উদ্ভিদেও আছে। তো এরকম উদ্যায়ী তেল, যেমন তুলসী উদ্ভিদ আছে, তুলসী উদ্ভিদে এরকম কিছু উদ্যায়ী তেল বের হয় যেটা আমরা দেখতে পাই না, এটা বাতাসে মিশে যায়। উদ্যায়ী মানে এরা মানে এখানে যখনই নির্গত হয় এরা বাতাসের সাথে মিশে যায়, এই জন্য নাম হলো উদ্যায়ী। খনিজ ক্রিস্টাল। তাহলে এগুলো হলো উদ্ভিদ থেকে বিভিন্ন ধরনের বর্জ্য নির্গত হতে পারে। প্রধান খনিজ ক্রিস্টাল হলো ক্যালসিয়াম অক্সালেট। এই ক্যালসিয়াম অক্সালেট সাধারণত কোথায় থাকে? এটা থাকে হলো কচু উদ্ভিদে। যখন সূচের মতো আকারে অবস্থান করে তখন এদেরকে বলা হয় র্যাফাইড। তাহলে এই ক্যালসিয়াম অক্সালেট যখন সূচের আকারে অবস্থান করবে তখন তাকে আমরা বলবো র্যাফাইড। আঙ্গুরের থোকার মতো যখন ক্যালসিয়াম কার্বনেট ক্রিস্টালিক আকারে থাকবে তখন বলবো সিস্টোলিক। তাহলে ক্যালসিয়াম কার্বনেট আঙ্গুরের থোকার মতো হলে তখন বলবো সিস্টোলিক। তাহলে এই ছিল হলো বর্জ্য পদার্থ। আচ্ছা, আমরা এবার কোষীয় অঙ্গাণু সম্পর্কে একটু ধারণা নিই। কোষীয় অঙ্গাণু। আচ্ছা, কোষীয় অঙ্গাণু। কোষের সাইটোপ্লাজমস্থ নির্দিষ্ট আকার, সজীব ও নির্দিষ্ট কাজ বিশিষ্ট অঙ্গাণুকে কোষীয় অঙ্গাণু বলে। আমি আবার বলছি, তাহলে কোষীয় অঙ্গাণুর বৈশিষ্ট্য কি? অবশ্যই কোষের সাইটোপ্লাজমে থাকতে হবে, নির্দিষ্ট আকার থাকতে হবে, সজীব এবং নির্দিষ্ট কাজ থাকতে হবে। তাহলে কোষীয় অঙ্গাণুর বৈশিষ্ট্য তিনটা। হ্যাঁ, এরা অবশ্যই সাইটোপ্লাজমে থাকবে, নির্দিষ্ট আকার বিশিষ্ট, সজীব এবং নির্দিষ্ট কাজ বিশিষ্ট। ঠিক আছে, এই তিনটা বৈশিষ্ট্য থাকতে হবে, আর অবস্থান থাকবে সাইটোপ্লাজমের ভিতরে। ঝিল্লির উপর নির্ভর করে কোষীয় অঙ্গাণুকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু, আর 2 নম্বর হলো ঝিল্লিবিহীন কোষীয় অঙ্গাণু। আমরা যখন এই কোষ একটা উদ্ভিদ কোষের আউটলাইন পড়ছিলাম তখন আমরা বিভিন্ন কোষীয় অঙ্গাণুর নাম দেখেছিলাম, কিন্তু আমাদের মাথায় থাকে না যে কোষীয় অঙ্গাণু কোনটা ঝিল্লিযুক্ত কোনটা ঝিল্লিবিহীন। হ্যাঁ, এই জন্য আমি একটা ছন্দ তৈরি করেছি, যেমন ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণু এগুলো মনে রাখার জন্য একটা ছন্দ আছে। এই ছন্দটা একটু দেখো। যেমন এই সেন্টেন্সটা হলো, মেয়েটি এবার ভালো ভালো গয়না লকেট পেল। তাহলে মেয়েটির এম মানে হলো ধরা হয়েছে মাইটোকন্ড্রিয়া, এবার ই ধরা হয়েছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ভালোর ভি ধরা হয়েছে ভ্যাকুওল। ভ্যাকুওল মানে কোষ গহ্বর, বড় কোষ গহ্বর। ভালো, পরের ভালো হলো ভি মানে ভ্যাসিকল, ভ্যাসিকলস মানে হলো ছোট রসপূর্ণ গহ্বর। গয়না, জি ফর গোলগি বডিজ, লাই অক্সিজোম, লকেট, এল ফর লাইসোজোম। পেলো, পি ফর প্লাস্টিক, আর এটা হলো পার অক্সিজোম। ঠিক আছে, তাহলে এই হলো ঝিল্লিযুক্ত কোষীয় অঙ্গাণুগুলোর একটা ছন্দ প্লাস তাদের নামগুলো। তাহলে এই ছন্দটা যদি আমাদের মনে থাকে তাহলে অবশ্যই আমাদের নামগুলো মনে থাকবে। ওকে, আচ্ছা, এখানে আমরা আরেকটু জেনে নিই মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়। মাইটোকন্ড্রিয়াকে বলা হয় পাওয়ার হাউস। কোষের পাওয়ার হাউসের নাম কি? মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, গোলজি বডিজকে কি বলা হয়?
গোলজি বডিসের কোনো নাম নাই। আচ্ছা, লকেট, লাইসোজোমকে কি বলা হয়? কি বলতে পারবা লাইসোজোমকে কি বলা হয়? এনজাইমের ভান্ডার। হ্যাঁ, মানে এনজাইমের ভান্ডার। হ্যাঁ, আত্মঘাতী থলিকা, বাংলায় বলে আত্মঘাতী থলিকা। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা আসবো প্লাস্টিড। প্লাস্টিডকে কি বলা হয়? প্লাস্টিডকে বলা হয় কোষের রান্নাঘর। কোষের রান্নাঘর। আরো একটা নাম আছে, যে এটা হলো উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হলো প্লাস্টিড। উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণুর নাম কি? প্লাস্টিড। ওকে, তাহলে উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণুর নাম কি? প্লাস্টিড। আর একটা বলেছিলাম যে গয়না বা গোলজি বডিস, এর একটা নাম আছে, একে বলা হয় কোষের প্যাকেজিং সেন্টার। কি বলা হয়? কোষের প্যাকেজিং সেন্টারের নাম হলো গোলজি বডিস। ওকে, তাহলে আমরা এখানে কি কি জানলাম? মাইটোকন্ড্রিয়া হলো পাওয়ার হাউস, তারপরে গোলজি বডিস হলো প্যাকেজিং সেন্টার, লাইসোজোম হলো আত্মঘাতী থলিকা, প্লাস্টিড হলো সবচেয়ে বড় কোষীয় অঙ্গাণু। আচ্ছা, এবার আমরা জেনে নেই ঝিল্লি বিহীন কোষীয় অঙ্গাণুগুলো কি কি। মাইক্রোটিবিউলস, প্রথমে আমরা জেনে নিলাম, ছন্দটা জেনে নিই। মেয়েটি মায়ের রাজ্য পেয়ে ইবাদত করলো। ছন্দটা হলো মেয়েটি মায়ের রাজ্য পেয়ে ইবাদত করলো। এম ফর মাইক্রোটিবিউলস, এম ফর মাইক্রোফিলামেন্টস, আর ফর রাইবোসোম, পি ফর প্রোটিয়াসোম, আই ফর ইন্টারমিডিয়েট ফিলামেন্টস, সি ফর সেন্ট্রিওল। তাহলে এগুলো আমরা ছন্দ জানলে আমরা এগুলো বুঝতে পারবো। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে রাইবোসোম, রাইবোসোম কে কি বলা হয়? কেউ পারবা? রাইবোসোমকে কি বলা হয়? কারো জানা নাই? প্রোটিন তৈরির কারখানা, প্রোটিন তৈরির স্যার কারখানা। বোঝা যাইতেছে না স্যার। বোঝা যায় না? রাইবোসোম, বুঝছে, রাইবোসোমকে কি বলা হয়? কোষের প্রোটিন তৈরির কারখানা। প্রোটিন তৈরির কারখানা। প্রোটিন ফ্যাক্টরি। হ্যাঁ, প্রোটিন ফ্যাক্টরি, কোষের প্রোটিন ফ্যাক্টরি। স্যার হ্যাঁ, বলো। স্যার আপনি এখানে যে স্লাইডটা দেখাইতেছেন আর আপনি আমাদের যেটা দিছেন আর ডাউনলোড হ্যাঁ, করার এখানে জন্য নাই। ওইটা হ্যাঁ, নাই। এখানে শেষের দুইটা নাই, শেষের দুটো এটা আর এটা নাই। হ্যাঁ, এটা এটা আমার সকালে এটা মনে হলো, এই জন্য আমার এটা তোমাদের হেল্পফুল হবে, এই জন্য আমি এটা দিয়ে দিলাম। হ্যাঁ, ওকে। আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, তাহলে রাইবোসোমটাকে কি বলা হচ্ছে? রাইবোসোমটা হলো প্রোটিন তৈরির কারখানা। ওকে, আর এখানে বলা হচ্ছে সাইটোস্কেলেটন। সাইটোস্কেলেটন, তো সাইটোস্কেলেটন মানে কোষের কঙ্কাল। কোষের কঙ্কাল গঠনে অংশ নেয় কারা কারা? এখানে হলো মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তাহলে এই তিনটা অঙ্গাণু কোষের সাইটোকঙ্কাল তৈরি করে। কি কে? মাইক্রোটিবিউলস, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস। তাহলে এই তিনটা কোষীয় অঙ্গাণু কি তৈরি করে? কোষের কঙ্কাল তৈরি করে। আচ্ছা, তা আজকে আর ক্লাসের বেশি সময় নাই, আর 1 মিনিট মতো আছে। তো কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। তার স্লাইডটা ডাউনলোড করা যাচ্ছে না, এটা কিভাবে আপলোড করব? ও আচ্ছা, ওটা ওখানে আসলে একটা এক্সেস চাই। হ্যাঁ, ওই এক্সেস আমরা যদি ওই যে গ্রুপটা আছে তোমাদের, বি একটা গ্রুপ আছে না, ওই গ্রুপে যদি আমি পিডিএফ ডাউনলোড দিয়ে দিই তাহলে হবে তো নাকি? দিছে, দিয়ে দেন। হ্যাঁ, জি ওখানে স্যার, দিলে, জি স্যার। ওখানে দিলে আর বারবার এরকম আমার কাছে অ্যাক্সেস চাইবে না। আর আমাদের মধ্যে কেউ যদি রেকর্ড করে তাহলে তো হয়। কি না, রেকর্ড তো আমি করছি, রেকর্ড অসুবিধা নেই, তোমাদের করার দরকার নাই। আমি বলছি যে যে স্যার এইটা। হ্যাঁ, বলো। স্যার এটা কোথায় পাবো ক্লাসটা? ক্লাসটা ওই যে লেকচার আপলোড, ঢাকা সিটি কলেজের যে ওয়েবসাইট আছে না, ঢাকা সিটি কলেজের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ঢুকে ওখানে দেখাবা যে লেকচার আপলোড বলে একটা অপশন আছে, এবং ওই অপশনে ঢুকে ইউটিউব না, আমার যেদিন যেদিন ক্লাস হয়েছে সেই ক্লাসের ওখানে ইউটিউবের একটা সাইন আছে, সেখানে ক্লিক করতে হবে, তাহলে পেয়ে যাবে। তো ক্লাস কেমন হচ্ছে একটু ফিডব্যাক জানাও। আজকের ক্লাসটা কেমন হয়েছে? স্যার ভালো হয়েছে স্যার। না না, আমাকে পাম দেওয়ার জন্য বলো না, ভালো